ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০, ভেঙে পড়েছে বহু স্থাপনা। হরমুজকে আমেরিকার ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, লেবাননে ইসরায়েলের তাণ্ডবে নিহত ৭। এবং ভারতের স্বাধীনতা দিবসে জঙ্গিবাদের বিরুদ্ধে মোদির হুঁশিয়ারি, রাহুল গান্ধী সহ বিরোধীদের অনুষ্ঠান বর্জন। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি ইসরাত মুক্তি। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার ভোরে দেশটির ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। এর পরপরই ৬.১ মাত্রা সহ একের পর এক শক্তিশালী আফটার শকে কেঁপে উঠছে দেশটির ফ্লোরেস দ্বীপ। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে বহু স্থাপনা, আসছে হতাহতের খবরও। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, যদিও সামাজিক মাধ্যমে বহু ঘরবাড়ি ভেঙে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে ইন্দোনেশিয়ায় প্রথম কম্পনটি অনুভূত হয়। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন, রাস্তায় বেরিয়ে আসেন পর্যটকরাও। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর পশ্চিমে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় সরকার। তবে কয়েক ঘণ্টা পর সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। রিং অব ফায়ারে থাকা ইন্দোনেশিয়া বরাবরই ভূমিকম্প প্রবণ। বিস্তীর্ণ এই দ্বীপরাষ্ট্রে ১৭,০০০-এর বেশি ছোট বড় দ্বীপ রয়েছে। প্রায়ই ভূমিকম্পের শিকার হয় দেশটি। সুনামির জন্যও থাকে প্রস্তুতি। ১৯৯২ সালের ডিসেম্বরে ৭ মাত্রার একটি ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ফ্লোরেস দ্বীপের দক্ষিণ পূর্ব অংশে ২৫০০-র বেশি মানুষ মারা গিয়েছিলেন সেই কম্পনে। শনিবারের কম্পনের মাত্রা তার চেয়ে বেশি হলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করার হুমকি দেন তিনি। একই সাথে সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি নিয়ে আমেরিকানদের ধৈর্য ধরার আহ্বান জানান ট্রাম্প। তবে এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, নির্বাচনী বক্তব্য কিংবা সুসজ্জিত রণতরী কোনো কিছুতেই ইরানকে পরাজিত করা যাবে না। এবার আর রাজঢাক নেই, সরাসরি পুরো হরমুজ দখলের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এক জনসভায় তিনি দাবি করেন, যুদ্ধে ইরানকে পরাজিত করে শীঘ্রই হরমুজকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। তবে হোয়াইট হাউসের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্প মজার ছলেই এই কথা বলেছেন। কৌশলগত এই জলপথ বন্ধ থাকায় জ্বালানির চড়া দাম নিয়ে সম্প্রতি ট্রাম্প সরকারের সমালোচনা করেছে ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্পের মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতে আমেরিকানদের জ্বালানির বাড়তি দাম মেনে নিতেই হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এক বার্তা দিয়ে ট্রাম্পকে পরাজয় স্বীকার করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, হরমুজ প্রণালী কোনো টুইট কিংবা রণতরী দিয়ে দখল করা সম্ভব নয়। ইরানের নির্দেশ ছাড়া এই প্রণালী খুলে দেয়া হবে না। যুদ্ধের দীর্ঘ টানাপোড়েনের মাঝেই আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রায় ৯ মাস সাগরে মোতায়েন থাকা এই জাহাজে পানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেয়। পাশাপাশি সেখানে কর্মরত সেনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতির ঘটনাও প্রকাশ পেয়েছে।
তবে এসব দাবি উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প উল্টো দাবি করেন, সাগরে সেনা মোতায়েনের জন্য 9 মাসের মেয়াদ খুব বেশি কিছু নয়। তবুও আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে দ্রুতই ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের অন্য একটি রণতরী সেখানে পাঠানো হচ্ছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়াতে চলছে ইসরায়েলের তাণ্ডব। দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 7 জন নিহত হয়েছেন। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সিরিয়ার কুরেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকার কৃষি জমিতে। এদিকে গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইজিপ্ট, তুর্কি এবং ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। ইসরায়েলে দফায় দফায় বিমান হামলায় কেঁপে উঠেছে লেবানন। তেল আবিবের যুদ্ধ বিমান আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে হামলা চালায়। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আহত হন অনেকে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের ভেতরে ইসরায়েলের চালানো এটি প্রথম বিমান হামলা। এদিকে পৃথক হামলায় ইসরায়েলি যুদ্ধ বিমান নাবাতি আল কাউকার উপকণ্ঠে আলী আল তাহের পাহাড় এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সাথে লেবাননের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাশেম। বলেন, এই আলোচনার কাঠামো আমেরিকায় ইসরায়েলি দাবির কাছে লেবাননের সার্বভৌমত্ব সমর্পণের শামিল। এদিকে সিরিয়ার কুনেত্রা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দক্ষিণাঞ্চলের আল রাফিদ শহরের কৃষি জমিতে আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলের সামরিক হামলায় লেবাননে নিহতের সংখ্যা 4300 ছাড়িয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা এবং যুদ্ধবিরতির বিভিন্ন উদ্যোগ চলমান থাকলেও ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ এবং হামলা অব্যাহত রেখেছে। এতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মধ্যে নিহত এবং আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। নেতানিয়াহুর প্রত্যাখ্যান সত্ত্বেও আমেরিকার প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আলোচনার উদ্দেশ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জামাতা জ্যারেড কুশনার। চলতি সপ্তাহে এ সফরে তার সাথে থাকবেন বোর্ড অব পিসের প্রতিনিধিরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ৭ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিজ্ঞা করেছেন ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী গেয়েছেন তরুণদের জয়গান। সেই সাথে নকশালবাদ ও মাওবাদ সহ জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন মোদী। এদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ আরও অনেকে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট মধ্যরাতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটে। নতুন এক ভোরে প্রবেশ করে স্বাধীন ভারত। ঐতিহ্য মেনে এবারও ভারতের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় দিল্লির ঐতিহাসিক লালকেল্লায়। এ বছরের মূল থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে বন্দে মাতারামের ১৫০ বছর। ১৯৪৭ সালের মধ্যে একটি পূর্ণ বিকশিত ভারত গড়ে তুলতে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা। দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই যে লালকেল্লায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল তরুণ প্রজন্ম, এবার সেই লালকেল্লায় দাঁড়িয়ে তরুণদের নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী। দেশের তরুণ প্রজন্মের উপর আমার ভরসা আছে। দেশের উচ্চাকাঙ্ক্ষাকে একমাত্র তরুণেরাই সফল করতে পারেন। আগামী ১ বছরে ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার।
প্রযুক্তি এবং জ্বালানি ক্ষেত্রেও একাধিক বড় পরিকল্পনার কথা জানান মোদি। আগামী 8 থেকে 10 বছরে দেশে আরও 5 থেকে 8টি সেমিকন্ডাক্টর প্লান্ট গড়ে তোলার সম্ভাবনার কথাও জানান। দেশের উন্নয়নের লক্ষ্যে 7 দফা সংস্কার কর্মসূচির কথা বলেছেন মোদি। 1947 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা যে লক্ষ্য স্থির করেছে তার সরকার, তার কাণ্ডারি হয়ে থাকবে এই 7 শক্তি। সেই সাথে নকশালবাদ, মাওবাদ সহ জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদি। माओवादी हिंसा লাখ লাখ তরুণ তরুণীর স্বপ্নকে নষ্ট করেছে মাওবাদ, নকশালবাদ। কত মায়ের সন্তানকে কেড়ে নিয়েছে তারা। 4 দশক ধরে দেশের বেশিরভাগ অংশে বন্দুক নিয়ে দাপিয়ে বেরিয়েছেন মাওবাদীরা। সশস্ত্র মাওবাদীদের সংখ্যা কমলেও মেধাবী মাওবাদী এবং মাওবাদী মনোভাবাপন্নরা এখনো এদেশে ঘুরে বেড়াচ্ছেন। তাদের চিহ্নিত করতে হবে, তাদের বিচ্ছিন্ন করে দিতে হবে। होने के कारण विकास, विश्वास और प्रयास का तिरंगा लहरा रहा है। টানা দ্বিতীয় বছরের মতো ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুপস্থিতি ক্ষমতাসীন দল এবং বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার হাত থেকে ক্ষমতা গ্রহণের 5 বছর পার করেছে তালেবান। তবে এখনও বেশিরভাগ দেশের স্বীকৃতি পায়নি কাবুলের নতুন শাসকরা। সীমিত হয়ে এসেছে আন্তর্জাতিক সহায়তা। রাস্তাঘাট নিরাপত্তা ফিরলেও তালেবানের কট্টরপন্থী শাসন, সংকট ও পাকিস্তানের সাথে যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি দেশটি। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের 5 বছর আজ। 2021 সালের এই দিনে চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে কাবুল ছাড়ে আমেরিকা ও নেটো বাহিনীর শেষ বিমানটি। পেছনে ফেলে যায় 2 দশকের যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে। একই দিনে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। গঠন হয় নতুন সরকার। 5 বছরে আফগানিস্তানের রাস্তায় নিরাপত্তা ফিরেছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। কমে এসেছে অভ্যন্তরীণ সংঘাত আর হামলার অনিশ্চয়তা। তবে দেশের প্রায় প্রতিটি স্তরেই রয়ে গেছে মারাত্মক ঘাটতি ও সংকট। তালেবান ক্ষমতায় ফেরার পরই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া লাখ লাখ আফগান শরণার্থী দেশটিতে ফেরত আসেন। তবে বিপুল সংখ্যক এই মানুষের জন্য নতুন কোনো কর্মক্ষেত্র তৈরি হয়নি। তীব্র হয়ে উঠেছে খাদ্য সংকট, মারাত্মক অপুষ্টির শিকার দেশটির প্রায় 40 লাখ শিশু। তালেবানের কট্টর শাসনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশটির নারীরা। ক্ষমতা গ্রহণের পর প্রায় সব পেশাতেই নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। প্রাথমিকের বাইরে উচ্চশিক্ষার সুযোগ বঞ্চিত দেশটির 24 লাখের বেশি নারী শিক্ষার্থী। নারীদের চলাফেরা সীমিত করা সহ স্বাস্থ্য সুবিধাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যদিও সরকারের দাবি মাদ্রাসায় শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে তাদের। এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে তালেবানের বিরুদ্ধে। বিচার বহির্ভূত হত্যা, কারাদণ্ড সহ রাজনীতি ও মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগও রয়েছে তালেবানের বিরুদ্ধে। নারী ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে ক্ষমতায় আসার 5 বছরেও তালেবানকে স্বীকৃতি দেয়নি পশ্চিমা দেশগুলো। ক্ষমতা গ্রহণের 5 বছরে রাশিয়ার স্বীকৃতি পেয়েছে তালেবান সরকার। চায়না, কাজাখস্তান, উজবেকিস্তান সহ প্রতিবেশী ও এশিয়ার বিভিন্ন দেশে তালেবান সরকারের কূটনীতিকদের অংশগ্রহণ বেড়েছে। সহায়তা ও সম্পর্ক জোরদার করেছে ভারতও। কাতার, আমিরাত, সৌদি, ইরানের মতো দেশগুলোর সাথে ব্যবসায়িক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়লেও আনুষ্ঠানিক স্বীকৃতি আসেনি। তালেবানকে চাপে রাখতে পশ্চিমা বিভিন্ন বিধিনিষেধে দেশটিতে কমে এসেছে আন্তর্জাতিক দাতব্য সহায়তা। ফলে বন্ধ হয়ে যাচ্ছে খাদ্য ও স্বাস্থ্য সেবা দেয়া শত শত প্রতিষ্ঠান। আফগানিস্তানে 2 কোটির বেশি মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। গত কয়েক বছরে পাকিস্তানের সাথে দফায় দফায় সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান। সন্ত্রাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে কাবুলেও বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। চরম জলবায়ু পরিস্থিতির শিকারও দেশটি। বন্যা, খরা ও ভূমিকম্পের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগেও জর্জরিত আফগানিস্তান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাবিত বিল স্থগিত করেছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালত জানায় এই আইন নাগরিকের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তা ক্ষুণ্ণ করে। এমন আদেশের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে আদালতের পরামর্শ মেনে বিলটি পুনর্লিখনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি বিলে অনুমোদন দেয় ফ্রান্সের পার্লামেন্ট। এই বিল অনুযায়ী দেশটির কিশোর কিশোরীদের অ্যাকাউন্টগুলো 4 মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে শুক্রবার আদালতের এক রায়ে বিলটি স্থগিত করা হয়। এতে বলা হয় এই বিলের ক্ষেত্রে বয়স যাচাইয়ের প্রক্রিয়া নাগরিকের গোপনীয়তার বিপক্ষে, পাশাপাশি এটি সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাও ক্ষুণ্ণ করবে। এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে ভার্চুয়াল জগতের নেতিবাচক প্রভাব থেকে ছোটদের সুরক্ষিত রাখতে সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা দরকার ছিল। আদালতের এমন সিদ্ধান্তে আমি হতাশ। আজকালকার শিশুরা সত্যি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে। এটি অনেক সময় বিপদ ডেকে আনে। আমরা হয়তো সবসময় তাদের দিকে খেয়াল রাখতে পারি না। সোশ্যাল মিডিয়ার মাত্রা কিছুটা সীমাবদ্ধ করতে পারলে ভালো হতো। আমার একটি সন্তান আছে এবং আমরা সবসময় তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। তারা গেমস পছন্দ করে। সীমা নির্ধারণের বাইরে আমরা বেশি কিছু করতে পারি না, কারণ সে অন্যদের খেলতে দেখে আর ভাবে যে আমার বন্ধুরা খেলছে, তাহলে আমাকে কেন খেলতে দেওয়া হচ্ছে না। এদিকে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন আইনি জটিলতা ও গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলো সংশোধন করে একটি নতুন ও শক্তিশালী আইন তৈরি করা হবে। 2027 সালের মধ্যেই নতুন আইন বাস্তবায়নের চেষ্টা করবেন তিনি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে আরও একটি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নর্থ কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দেশের ঐতিহাসিক স্বাধীনতা দিবসের ভাষণে তিনি 1950 সালের কোরিয়ার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করে একটি স্থায়ী শান্তি ব্যবস্থা গড়ার আহ্বান জানান। গত 7.5 দশক আগে দুই কোরিয়ার মাঝে যুদ্ধবিরতি শুরু হয়। এবার একটি আনুষ্ঠানিক যুদ্ধ সমাপ্তি চান সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি জানান, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নর্থ কোরিয়ার সামরিক উত্তেজনা কমানোর পথ অনুসন্ধান সম্ভব। তবে পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উন ইতোমধ্যেই সাউথ কোরিয়াকে প্রধান শত্রু ঘোষণা করেছেন। ইন্দোনেশিয়ার বর্নিও দ্বীপের দাবানল রুতে অভিনব এক লড়াইয়ে নেমেছেন 15 বছর বয়সী কিশোর। ঘরবাড়ি ও ফসল রক্ষায় সুপারম্যানের পোশাকে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাচ্ছেন তিনি। দিনের পর দিন নিয়ন্ত্রণ হারাতে থাকা এই দাবানলে এরই মধ্যে ছাই হয়ে গেছে দেশটির 1 লাখ হেক্টরেরও বেশি বনাঞ্চল। সুপারম্যানের মতো লাল কেপ আর পোশাক গায়ে জড়ানো এই কিশোর সিনেমার সুপারহিরো নন, বরং বাস্তব জীবনের এক যোদ্ধা। নিজ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি বাঁচাতে প্রকৃতির সাথে যুদ্ধে জড়িয়েছে 15 বছর বয়সী রুদিয়ান শাহ। ইন্দোনেশিয়ার কালিমন্থনের একটি শহরে এল নিনোর প্রভাবে দাবানল ছড়িয়ে পড়ে, আর তাই স্কুলের পড়া শেষ করেই বাবা ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন 10ম শ্রেণীর এই শিক্ষার্থী। প্রখর তাপ আর বিষাক্ত ধোঁয়ার মাঝেও পাইপ হাতে সাহসিকতার সাথে আগুন নেভাচ্ছেন এই খুদে সুপারম্যান। স্কুল থেকে এসেই আমি দাবানলের অবস্থা পর্যবেক্ষণ শুরু করি। বাসায় বসে না থেকে আমি ফায়ার ফাইটারদের সাথে কাজে নেমে পড়ি। চলতি বছর এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় তীব্র খরা দেখা দেয়, আর তাই বর্নিওর শুষ্ক বনাঞ্চলের অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করে। এই দাবানলের হাত থেকে ফসল, রাবার বাগান ও বসতবাড়ি রক্ষায় দিনরাত সংগ্রাম করছে স্থানীয়রা। আমার ছেলে ফায়ার ফাইটিং এর কাজ বোঝে, তাই স্কুলের পর ঘরে বসে না থেকে সে আমাদের সাথে আগুন নেভাতে সহায়তা করে। ইন্দোনেশিয়ার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি বছরের প্রথমার্ধে দাবানলের শিকার হয়েছে 1 লাখ হেক্টরেরও বেশি এলাকা। এছাড়া শহরের বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া, যা জনজীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এই ধোঁয়া দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি আর এল নিনোর প্রভাবে চরম খাদ্য সংকটে পড়েছে আমেরিকার দক্ষিণের সামুদ্রিক পাখিরা। পেরু ও চিলির শীতল জলের বাসিন্দা এসব বিরল প্রজাতির পাখি খাবার ও বেঁচে থাকার তাগিদে আমেরিকার দক্ষিণাঞ্চল ছেড়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আশ্রয় নিচ্ছে পানামা উপকূলে। পানামা উপসাগরের আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে ব্লু ফুটেড বুবি কিংবা ইনকা টার্নের মতো দক্ষিণ আমেরিকার শত শত বিরল সামুদ্রিক পাখি। পেরু ও চিলির ঠান্ডা পরিবেশই এদের মূল আবাস। তবে হঠাৎ করেই পানামা উপকূলে এদের অস্বাভাবিক উপস্থিতি পরিবেশবিদদের উদ্বেগ বাড়িয়েছে। মূলত প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠভাগের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমেরিকার দক্ষিণ উপকূলে শীতল সামুদ্রিক স্রোত হোমবোল্ট কারেন্টের উষ্ণতা বেড়ে গেছে। এল নিনোর প্রভাবে অ্যানচোভি বা সার্ডিনের মতো যেসব ছোট মাছ খেয়ে এসব পাখি বেঁচে থাকতো সেগুলো পানির গভীরে সরে গেছে। দক্ষিণ আমেরিকার উপকূল ধরে প্রবাহিত হামবোল্ট স্রোত একটি অত্যন্ত শীতল জলধারা, কিন্তু এল নিনোর প্রভাবে এটি উত্তপ্ত হয়ে উঠছে। আর সামুদ্রিক পানির তাপমাত্রা বৃদ্ধির কারণে এসব পাখির প্রধান খাদ্য মাছে তীব্র সংকট দেখা দিয়েছে। খাদ্যের অভাব এসব পাখিকে নিজেদের আদি বাসস্থান ছেড়ে নতুন ঠিকানার সন্ধানে ছুটতে বাধ্য করছে। পাখিপ্রেমী ও পর্যবেক্ষকদের জন্য পানামার আকাশে বিরল এসব পাখির উড়াউড়ি দেখতে পাওয়া আনন্দের হলেও বিশেষজ্ঞরা বলছেন এটি সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংসের সতর্কবার্তা। এই পাখিগুলোকে আমাদের দেশে দেখতে পাওয়া অনেক মানুষকে আনন্দ দিলেও এর আড়ালে রয়েছে এক করুণ ও বিষাদময় গল্প। তারা আসলে আমাদের এই দেশে থাকার কথা নয়। তারা যদি এখানে এসে থাকে তার একটাই কারণ, তারা নিজেদের এলাকায় খাবার না পেয়ে বাধ্য হয়ে আমাদের পানামার পানিতে খাবারের সন্ধান করছে। জরিপ অনুযায়ী গত বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক বিরল পাখি দেখা যাচ্ছে পানামায়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন সমুদ্রের তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে পাখিদের বংশবৃদ্ধি ব্যাহত হবে, যার ফলে বিলুপ্তির মুখে পড়তে পারে অনেক সামুদ্রিক প্রজাতি। সঙ্গীতা ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে। ধন্যবাদ সবাইকে।